কোম্পানির শেয়ার কি শেয়ার মার্কেটে ট্রেড হয় কিনা? না স্যার, প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো তো তাদের শেয়ার মার্কেটে বিক্রি করে না। রাইট রাইট। সো আপনার পাবলিক লিমিটেড কোম্পানিকে আগে বলা হয়তো পাবলিকলি ট্রেডেড কোম্পানিও বলা হয়তো, পাবলিকলি ট্রেডেড কোম্পানি। আগে পাবলিক লিমিটেড কোম্পানি বলতেই আমরা বুঝতাম কি, মানে পাবলিকলি ট্রেডেড কোম্পানি। সো পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলতে যাদের শেয়ার মার্কেটে শেয়ার, মানে আপনার ক্যাপিটাল মার্কেটে, বাংলাদেশের দুইটা ক্যাপিটাল মার্কেট আছে, একটা ডিএসসি একটা সিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হলো কি চিটাগং স্টক এক্সচেঞ্জ। যেই কোম্পানিগুলির শেয়ার মার্কেটে ট্রেড হয়, যে কোম্পানির শেয়ার জেনারেল পাবলিক কিনতে পারে, যে কোম্পানির শেয়ার কি জেনারেল পাবলিক কিনে, যে কোম্পানির মালিকানাতে জেনারেল পাবলিকও পার্টিসিপেট করতে পারে। সো এবার আসেন, আপনাদের একটা নিজস্ব প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনার ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেস, আপনার বাবা কোম্পানির চেয়ারম্যান, আপনার মা কোম্পানির এমডি, আপনি একজন ডিরেক্টর, আপনার বোন আরেকজন ডিরেক্টর। সো ওই কোম্পানির জন্য জবাবদিহিতা। আর একটা পাবলিকলি লিস্টেড কোম্পানি যারা কিনা পুরো শেয়ার মার্কেটে উন্মুক্ত জনতার কাছে শেয়ার বিক্রি করে, এখন প্রতিটা শেয়ারের দাম 10 টাকা করে। সো লক্ষ লক্ষ শেয়ার হোল্ডারদের কাছ থেকে টাকা সংগ্রহ করে, যারা মূলধন সংগ্রহ করে বিজনেস করে। সো ওই কোম্পানির আপনার অ্যাকাউন্টেবিলিটি, ওই কোম্পানির গভর্নেন্স আর আপনাদের ফ্যামিলি প্রাইভেট লিমিটেড কোম্পানির গভর্নেন্স কি সেম হবে? সেম হওয়া উচিত? না স্যার, না, না, সেম তো হবে না। কোনটার Sir, গভর্নেন্স, Sorry to কোনটার interrupt, গভর্নেন্স? but sir, ইয়া স্যার আমাদের যে 26 ব্যাচের বি সেকশনে আমরা যারা এখন লিংকে জয়েন করেছি, ওদের স্যার চ্যাপ্টার 10 পড়ানো হয়ে গেছে, মানে আমাদের চ্যাপ্টার 10 পড়ানো হয়েছে স্যার, আগে আপনিই পড়িয়েছেন। ও, আপনারা কি ওই আমার ইয়েতে ছিলেন, আগের ইয়েতে ছিলেন? জি স্যার, আমাদেরকে লিংক করা হয়েছে, সো কারণ আমাদের এখন অনেকগুলা ক্লাস বাকি। সো ওই ওই সেকশনের মানে হাউ মেনি ইউ আর হিয়ার? স্যার সেটা জানি না, বাট ওই সেকশন থেকে আমাদের পড়ানো হয়েছে চ্যাপ্টার 1 2 8 9 10। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো চ্যাপ্টার 10 আজকে আমরা পড়বো। সো আপনার আপনার হয়তো বা কি বলে, মানে খুব বেশি যে সময় নষ্ট হবে তা না, আপনার জন্য ব্যাপারটা আরেকবার কি হয়ে যাবে, কারণ এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটা যেটা পড়াবো চ্যাপ্টার 10, এটা আপনার এই লেভেলে কাজ করবে, পরের লেভেলে কাজ করবে, পরের লেভেলে কাজ করবে, এবং রিয়েল লাইফে কাজ করবে নাকি? জি স্যার, জি স্যার। আপনার এটা কিন্তু রিয়েল লাইফের স্টাডি, মানে এক্স্যাক্টলি রিয়েল লাইফে এটার প্র্যাকটিস আছে, এটার প্র্যাকটিস ছাড়া রিয়েল লাইফ চলে না। সো মানে এটা যদি বলেন কি বলে, মানে জাস্ট এটা ইউনিভার্সিটি কোনো টপিকস টাইপের, ওই টাইপের টপিকস না যেটা বাস্তব লাইফে কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, ব্যাপারটা তা না। আপনি যদি মানে সিএ প্রফেশনে থাকেন, বা আপনি যদি কর্পোরেটের সাথে কোথাও না কোথাও লিঙ্ক থাকে, আপনি যদি কোম্পানিতে ইনভেস্টও করেন, ইনভেস্টরও হন, বিজনেসম্যানও হন, সো আপনার এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, এইটা আপনার কি বলে এক্স্যাক্টলি ইন রিয়েলিটিতে বাংলাদেশের কোম্পানি, মানে বাংলাদেশের কোম্পানি অপারেট করার জন্য এই গাইডলাইন আপনাকে মানতেই হবে বা জানতেই হবে। সো ইটস ওকে, আপনি যেহেতু আগে একবার ছিলেন বা আগে একবার করছেন, এটা আপনার জন্য একটু 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 প্লাস পয়েন্ট। সো আপনার জন্য আরেকবার একটু আগে যাবে। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম, আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স আর পাবলিক লিমিটেড কোম্পানি, মানে যারা জনগণের কাছ থেকে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে কোম্পানি ফর্ম করা। আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানির মালিক কে? শেয়ার হোল্ডার। সাধারণ শেয়ার হোল্ডাররা। সাধারণ শেয়ার হোল্ডার। সাধারণ শেয়ার হোল্ডার কে হইতে পারে? আপনি, আমি, যে কেউ, জি তাই না? স্যার, যে কেউ। তো এখন আসলে এই আমরা যারা যে কেউ অনেকে মিলে আমরা কোম্পানি শেয়ার হোল্ডার, আমরা কি গিয়ে কোম্পানি অপারেট করতে পারবো? আমরা কোম্পানি চালাবো? কোম্পানি চালানোর সময় আমাদের আছে? না স্যার। নো বা স্যার। আমাদের অনেকের কোম্পানি চালানোর নলেজ নাই থাকতে পারে, বাট আমরা ইনভেস্টর, আমরা কোম্পানির মালিকানাতে শেয়ার ইনভেস্ট করেছি যাতে কোম্পানিটা ফর্ম হবে, কোম্পানি রান করবে। আচ্ছা, আমরা কোম্পানিতে ইনভেস্ট করছি কিসের আশায়? মুনাফা, Profit and- লাভ, প্রফিট। প্রফিট। প্রফিট পাবো কোন ফর্মে? ডিভিডেন্ড। ডিভিডেন্ড ফর্মে। এক্স্যাক্টলি ওকে, ইয়েস। প্রফিট পাবো আমরা ডিভিডেন্ড ফর্মে, অ্যাজ ওয়েল এজ আমরা ক্যাপিটাল গেইন ফর্মেও পাইতে পারি। ক্যাপিটাল গেইনের ডেফিনেশনে যাবো না, ডিটেলসে যাবো না। ক্যাপিটাল গেইনটা কি? আমি 10 টাকা শেয়ার, লেটস সে ওটা কোম্পানির অবস্থা ভালো, মার্কেট প্রাইস আছে লেটস সে 21 টাকা, আমি এটা 21 টাকায় কিনলাম।
তো কোম্পানির প্রসপেক্ট দেখে কোম্পানির কি আমি 21 টাকা কেনার পরে কোম্পানি ভালো করতেছে এবং কোম্পানির মানে শেয়ার প্রাইস জনগণ অন্যান্য কি বলে পাবলিক মার্কেটে এটা 25 টাকায় ট্রেড হচ্ছে, মানে 25 টাকায় সেল বাই হচ্ছে। সো আমি 21 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করে দিলাম পার শেয়ারে। এই যেটা গেইন পেলাম, এটা কি ডিভিডেন্ড গেইন না এটা ক্যাপিটাল গেইন? Capital gain, sir. ক্যাপিটাল গেইন। ইয়াস, ওকে। সো আমি জেনারেল শেয়ার হোল্ডার কোম্পানিতে ইনভেস্ট করা, I can get benefited from the company in two way, either in dividend form or in a capital gain form. Clear? সো আমরা যারা জেনারেল শেয়ার হোল্ডার আছি বা শেয়ার হোল্ডার, আমরা তো কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করব না, অংশগ্রহণ করা আমাদের কাজও না। সো কোম্পানি চালাবে কারা? Director, governor body. ম্যানেজমেন্ট। কোম্পানি চালাবে ম্যানেজমেন্ট। সো ওই ম্যানেজমেন্টের পকেট ভারী করার জন্য কাজ করার কথা না, ম্যানেজমেন্ট আমাদের পক্ষে কাজ করার কথা? সাধারণ শেয়ার হোল্ডারদের পক্ষে। স্যার অবভিয়াসলি আমাদের। সো ম্যানেজমেন্ট কি বলে, এটাকে বলা হয় এজেন্সি প্রবলেম কাইন্ড অফ। মানে আমরা কি ম্যানেজমেন্টের এজেন্ট না ম্যানেজমেন্ট আমাদের এজেন্ট? Management আমাদের ম্যানেজমেন্ট আমাদের আছেন। ম্যানেজমেন্ট আমাদের এজেন্ট কোম্পানি পরিচালনা করার জন্য, কারণ কোম্পানিটার মালিক আমরা। সো ম্যানেজমেন্টের যদি আপনি যদি কি প্রপার এই যে এই গাইডলাইন গুলি, মানে এই গভর্নেন্স গুলি, এই নিয়ম নীতি রুলস গুলি যদি স্ট্রিক্টলি যদি না দিয়ে দেওয়া হয়, ওই হাই লেভেল ম্যানেজমেন্ট, শিক্ষিত ম্যানেজমেন্ট, খুব লার্নেড ম্যানেজমেন্ট, মানে মানে ইনে কি মানে হিউম্যান নেচার যেমন, ওরা কি ওদের পক্ষে কাজ করবে না আমাদের পক্ষে কাজ করবে? ওদের পক্ষে কাজ করবে। ওরা তো ওদের পক্ষে চলে যাবে। নিজেদের ওরা জন্য কাজ হ্যাঁ, করে। ওরা শপথ নেয় আমাদের পক্ষে কাজ করবে, বাট ইন রিয়েলিটিতে তারা আর শেয়ার হোল্ডারদের মানে মালিকের পক্ষে কাজ করে না। এটা কোম্পানির ক্ষেত্রে হয়, এটা দেশের ক্ষেত্রে হয়। 12ই ফেব্রুয়ারি ইলেকশনে যে কি বলে ইলেকশন করে লোকজনদের সংসদে পাঠাইলাম, মানে ওরা কি আমাদেরকে কি বলে, মানে আমরা কি ওদেরকে পাঠাচ্ছি না, ওরা আমাদেরকে মানে কে কার কাছে দায়বদ্ধ? ওরা আমাদের ওরা কাছে আমাদের দায়বদ্ধ, কাছে আমরা পাঠাইছি। হ্যাঁ, ওদেরকে মাস শেষে বেতন দিচ্ছি ওদেরকে। ওদেরকে মাস শেষে বেতন কে দেয়? আমরাই দিই আমাদের ট্যাক্সের টাকায়। হ্যাঁ। সো উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার প্রাইম মিনিস্টার এন্ড অল দ্য মিনিস্টার্স, সো ওনারা আমাদেরকে বেতন দেন, আমরা ওনাদেরকে বেতন দিই। আমরাই তো দিই। হ্যাঁ, প্রাইম মিনিস্টার আমাদেরকে কার্ড দিল, এটা প্রাইম মিনিস্টার টাকা দিচ্ছে না, প্রাইম মিনিস্টারের কোনো বেতন ছাড়া কোনো আর্নিংস নাই। সো উনি আমাদের একজন ম্যানেজার। সো আমাদের ম্যানেজারের রাখছি যে সম্পদ কিভাবে ডিস্ট্রিবিউট করা যায়, কোথা থেকে কোথায় দিলে সুবিধা হয়, টোটাল ব্যাপারটা কিভাবে ভালোভাবে ম্যানেজ করা যায়, এটা আপনি করেন। মাস শেষে আপনি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, আপনার জন্য অনেক কিছু থাকবে। সো এই যে ব্যাপারটা, কোম্পানি এবং এই দেশ একই ফর্মে আসলে রান হয়। সো তেমনি ভাবে দেশকে কি বলে, মানে ওই যে দেশের 300 সংসদ সদস্য কি কাজ করবে, তাদেরকে কি দেওয়া, তাদেরকে যেমন সংবিধান দেওয়া আছে, তারা এই সংবিধানের বাইরে যেতে পারবে না। তাদের 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 এই সংবিধানের তারা কি করতে পারবে না, সংবিধানের বাইরে যেতে পারবে না। তেমনি ভাবে কোম্পানির ম্যানেজমেন্ট তারাও কি করতে পারবে না, কর্পোরেট গভর্নেন্সের বাইরে যাইতে পারবে না, বাইরে যাওয়ার কোনো অপশন নাই। সো আমরা যেটা আমরা আগের ক্লাসে যে ছিলেন তাদের জন্য একটু রিক্যাপ করা 1 মিনিটে। সো আপনার 2002 সালে মানে কি বলে, মানে ইকোনমিক স্ক্যান্ডাল হ্যাজ হ্যাপেন ইন ইউএস এন্ড কি বলে অনেক দেশে অনেক বড় বড় টাইপের কি হয়েছে, মানে স্ক্যান্ডাল হয়েছে, যেখানে ম্যানেজমেন্ট কি করছে, ম্যানেজমেন্ট এই টাইপের স্ট্রং কর্পোরেট গভর্নেন্স না থাকাতে ম্যানেজমেন্ট কাজ করছে তাদের পকেট ভারী করার জন্য। সো এই টাইপের বড় বড় স্ক্যান্ডাল হওয়াতে 2002 সালে আমেরিকাতে 2002 সালে আমেরিকাতে কি হয়েছে, 2002 সালে আমেরিকাতে এই ধরনের স্ক্যান্ডাল হওয়াতে হোয়াটস হ্যাপেন, আমেরিকান গভর্নমেন্ট কি করছে, দে অ্যাপয়েন্টেড 2 সিনেটর, দুইজন ইনফ্লুয়েন্সিয়াল সিনেটরকে তারা অ্যাপয়েন্ট করছে, মিস্টার সারাভান এন্ড মিস্টার অক্সলে। তারা ওই আমেরিকার যে কি বলে মানে ওয়ার্ল্ডকম এন্ড এনরন স্ক্যান্ডাল বলে এটাকে। সো ওইখানে অডিটর আপনার কোম্পানি ম্যানেজমেন্ট মিলে তারা কি করছে, তারা ঝামেলা করে কোম্পানির শেয়ার প্রাইস ভ্যালুয়েশন করে আপ করে দিছে, এবং এটা ভুল তথ্য, ভুল ছিল।
এবং ওই অডিট ফার্মটা ছিল বিগ 5 ফার্ম ইন দ্য ওয়ার্ল্ড, মানে 5টা বিগ 5 ছিল। একটা ওই ফার্মের নাম ছিল আথার এন্ড অ্যান্ডারসন। ডু ইউ রিমেম্বার দ্য নেম অফ দ্য ফার্ম? ইয়েস স্যার। আথার এন্ড অ্যান্ডারসন। আর এখন কি ফার্মটা আছে কিনা? স্যার এখন কি ফার্মটা আছে? না স্যার, ওইটা তো এখন গাছ বেঁধে। রাইট, এখন আর ওই ফার্ম নাই। সো ওই 2002 সালে আপনার ওয়ার্ল্ড এই একজনের ইয়ে হচ্ছে, মানে আওয়াজ একটু মিট করে রাখেন। সো যে আমার সাথে কমিউনিকেট করবেন, ইউ ক্যান আনমিউট, আদারওয়াইজ এভরিওয়ান শুড বি মিউট। ওকে, সো যেটা বলছিলাম, ওই আমেরিকান গভর্নমেন্ট দে অ্যাপয়েন্ট টু সিনেটর, একজন হলো মিস্টার সারাভান, আরেকজন মিস্টার অক্সলে। সো দুইজন মিলে তখন ওই কর্পোরেট ওই স্ক্যান্ডেলটা কি করে ইনভেস্টিগেট করে তারা দেখলো এক্ষেত্রে কি আছে। এক্ষেত্রে দেখলো যে কি বলে, মানে গাইডলাইনের অভাব, কমপ্লায়েন্সের অভাব, এবং অডিটর সাহেবের সাথে যোগ সাজশ করে টোটাল ব্যাপারটা কি করে ফেলছে। সো ওনারা যেই সুপারিশমালা দিলেন যে কোম্পানি লিস্টেড কোম্পানি মানে পাবলিকলি ট্রেডেড কোম্পানি, সব কোম্পানি কিন্তু না, পাবলিকলি ট্রেড কোম্পানির ক্ষেত্রে এই গাইডলাইন গুলি মেনে চলা খুব জরুরি, এই কমপ্লায়েন্স গুলি মেনে চলা খুব জরুরি, আদারওয়াইজ শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা হবে না। এবং ওই গাইডলাইন গুলি কি আমেরিকান গভর্নমেন্ট কি করছে, তাদের রিপোর্টটাই অ্যাডপ্ট করছে যে কি হিসেবে, আইন হিসেবে, এবং তাদের প্রতি অনার রেখে ওই আইনটার নাম দিছে সারাভান অ্যান্ড অক্সলে অ্যাক্ট 2002, এবং এটাকে সংক্ষেপে আমরা বলি সক্স কমপ্লায়েন্স, সক্স অ্যাক্ট। সো ইউরোপের কোম্পানিগুলি, বাংলাদেশে যা যা আছে আমেরিকান ইউরোপের কোম্পানিগুলি দেখবেন, আপনারা যারা বড় বড় অডিট ফার্মে অলরেডি পড়েন বা অডিট ফার্মে যাবেন, ওই অডিট ফার্মগুলি আবার ওই কোম্পানিগুলির সক্স কমপ্লায়েন্সটা করে দেয়। অ্যাজ ওয়েল এজ বাংলাদেশের লিস্টেড কোম্পানির আপনার কি বলে অডিট রিপোর্ট এর সাথে অ্যানুয়াল রিপোর্ট যেটা আসলে, অ্যানুয়াল রিপোর্টের মধ্যে আপনার এই যে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স গুলি তারা কমপ্লাই করছে কিনা এটার একটা রিপোর্ট সাবমিট করতে হয়, এবং ওই কমপ্লায়েন্সটা আবার আরেক একটা ইন্ডিভিজুয়াল অডিট ফার্ম সেটা কি করে দেয়, সার্টিফাই করে দেয় যে তারা কি কর্পোরেট গভর্নেন্সটা কমপ্লাই করছে কি না। সো ওইখান থেকে সারাভান অ্যান্ড অক্সলে অ্যাক্ট, ওইখান থেকে ইন্সপায়ার হয়ে বাংলাদেশ গভর্নমেন্ট সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 2006 সালে বাংলাদেশের জন্য কি করছে, এটা ওইটার আলোকে এটা কর্পোরেট গভর্নেন্স কোড ডিক্লেয়ার করছে, এবং টাইম টু টাইম সেটা আপডেট হয়ে এখন যেটা মানে কি বলে লেটেস্ট যেটা আসলে মানে যেটা অ্যাপ্লিকেবল এবং প্রযোজ্য, এটা হলো 2018 সর্বশেষ আপডেট। এবং বেসড অন দ্যাট প্রেজেন্টলি all public listed company should comply this corporate governance code, এবং এটা আপনার এই লেভেলে মোটামুটি হাই লেভেলে কিছু কাজ করবে, ডেফিনিশন টাইপের বা কিছু জিনিস আপনার পরের লেভেলে, মানে আপনাদের প্রফেশনাল লেভেলে আপনি যখন কর্পোরেট ল পড়বেন, কর্পোরেট লতে এটা থেকে ভালো ভালো আপনি প্রশ্ন পাবেন, এবং আপনার অ্যাডভান্স লেভেলে এখান থেকে কিছু পরিমাণ কমপ্লায়েন্স ইস্যুস কি হয় আপনার টাচ করে, আর রিয়েল লাইফে তো এটা ছাড়া চলাই যাবে না। সো আমি গত ক্লাসের মানে সিনপসিসের সাথে মনে হয় আপনাদেরকে কি করা, আপনাদেরকে মনে হয় ওই যে কর্পোরেট গভর্নেন্স যে কোডটা আছে, যে কর্পোরেট গভর্নেন্স যে মূল যে শীটটা, এটা কি আমি মানে মূল যে গভর্নমেন্ট নোটিফিকেশনটা কি মেল করছিলাম? মানে গভর্নমেন্টের যেই নোটিফিকেশন ওটা মেল করছিলাম আমি। স্যার প্রিভিয়াস আমাদের কি করেছিলেন, যারা নাকি ওই যে সেকশন বিতে ছিলেন। আচ্ছা আচ্ছা, ওনাদেরকেও করার কথা। সো এটা এক নজরে একটু আপনাদেরকে, এটার অনেকেই মনে হয় মেল খুলেন নাই, অনেকে মেল খোলার সুযোগও পায় না ঈদের ছুটিতে। সো এক নজরে এটা কি করি, ফেসটা দেখাই দিই। এইটা দিয়ে পড়বো না, কারণ এটা দিয়ে পড়তে গেলে আপনার কাছে একটু কি মনে হবে, একটু মানে মানে কি বলে একটু এদিক সেদিক মনে হবে, বাট এটা আপনার কালেকশনে থাকবে। আমরা ওই কিসে মানে ওই পিপিটিতে পড়বো, আমরা পিপিটিতে পড়লে
আপনার কাছে খুব কি বলে মানে ফিমিলার মনে হবে, একটু ইজি মনে হবে, দেন ইউ মে গো টু দ্য অরিজিনাল আপনার কি বলে নোটিফিকেশনে যাবেন। আর সি মাই স্ক্রিন? Yes, sir. সো এই যে এটা এক্স্যাক্টলি দেখেন এখান এই যে এটা হলো 2006 বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 2006 সালে তারা কি করলো, এটা প্রথম ইন্ট্রোডিউস করলো, এবং এখন যেটা হলো 3 জুন 2018, এটা হলো সর্বশেষ আপডেট, এরপর আর আপডেট হয় নাই। সো এখন এইটা দ্বারা এটাকে বলা হয় কর্পোরেট গভর্নেন্স কোড। এটা দ্বারা কোম্পানি কি হয়, মানে লিস্টেড কোম্পানিগুলি এটা দ্বারা অপারেট হয়। লিস্টেড কোম্পানিগুলির কমপ্লায়েন্স, লিস্টেড কোম্পানিগুলির জন্য এই কমপ্লায়েন্স গুলি মেনটেন করলে বা কমপ্লাই করলে তখন আপনার শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা হয়। আদারওয়াইজ এই জিনিসগুলি মেনটেন না করলে শেয়ার হোল্ডারদের কি ইনভেস্টমেন্ট সুরক্ষিত থাকার মানে প্রোটেক্ট থাকার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। সো আমরা এই নোটিফিকেশনটার চেহারাটা এমন, এটা আপনাদেরকে অলরেডি মেইল করে দিছি। সো এই নোটিফিকেশনের মধ্যে কি আছে, নোটিফিকেশনের মধ্যে এইভাবে যে বোর্ড অফ ডিরেক্টরের সাইজ কেমন হবে, যে লিস্টেড কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর যারা কোম্পানি চালায় তাদের সাইজ, তারা বোর্ডের সংখ্যা কেমন হবে, অ্যাজ ওয়েল এজ আপনার এখানে অনেক কিছু আছে। এখানে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হয়, আমরা আলাপ করবো একটু পরে। ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কোয়ালিফিকেশন কি হবে, মানে যে কেউ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে থাকতে পারবে না তার ওই লেভেলে কোয়ালিফিকেশন না থাকলে, যে কোয়ালিফিকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এন্ড দেন আপনার এক্ষেত্রে আগে একজন পার্সনই কোম্পানির চেয়ারম্যান ছিল, এমডি ছিল। সো একজন পার্সন যদি কোম্পানির এমডি এবং চেয়ারম্যান, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে মানে একজন ব্যক্তি দুইটা পোস্ট হোল্ড করলে দুই রোলের কাজ এক মাথা থেকে আসলে সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে কি থাকবে না? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট Sir, থাকবে। এবং এই যে বোর্ড অফ ডিরেক্টর যে কোম্পানি চালায়, তারা কোম্পানি পরিচালনা করে প্রতি বছর শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে একটা রিপোর্ট দেওয়া জরুরি। বোর্ড অফ ডিরেক্টররা কি শেয়ার হোল্ডারদের কাছে রিপোর্ট করা জরুরি কিনা, মালিকদের কাছে? জি স্যার, জরুরি। সো ওই রিপোর্টে তারা স্যার এভাবে হবে না, মানে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ বা বিভিন্ন ডকুমেন্টস দিতে হয়। হ্যালো, কেউ শুনতে পাচ্ছ? আমার শব্দ আসতেছে না, স্যারকেও দেখা যাচ্ছে না। আমাদেরও সেম।
সরি, নেটওয়ার্ক খুব স্লো মনে হয় আজকে। Now is okay? Are you see my screen and voice? Yes, sir. Okay. So দেখা যাচ্ছে। network condition is poor, so আমরা ওই ভিডিও অফ রাখলে মনে হয় একটু ইয়া পাবো আর কি। ওকে, সো যেটা বলছিলাম, বোর্ড অফ ডিরেক্টরের একটা রিপোর্ট শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে দেওয়া খুব জরুরি, এবং ওই রিপোর্টে কি কি থাকবে এটা হলো এক্স্যাক্টলি এই ইয়েস। তো ওই রিপোর্টের মধ্যে কি কি টপিকস থাকবে, কি কি ইস্যুস থাকবে, এটা হলো এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন ক্লিয়ারলি কি করে দিছে, ক্লিয়ারলি বলে দিছে যে এগুলি থাকতেই হবে বোর্ড অফ রিপোর্টের, মানে বোর্ড অফ ডিরেক্টরের রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডারদের কাছে। সো আমরা আর এটাতে খুব বেশি এই যে মূল ইয়েতে থাকবো না, আমরা এটার আলোকে যেটা স্টাডি করবো আমরা আমরা এখানে যাচ্ছি আমরা। Yeah. So are you see the PPT slide? PPT স্লাইডটা কি আসছে? নো স্যার, দেখা যাচ্ছে না। আসছে না আসে নাই? এসছে? Sir, slide দেখা যাচ্ছে। জি স্যার। Okay. So this is chapter 10 and it's related with the corporate governance. So যেটা বলা, the role of Bangladesh Corporate Governance Code, এই কর্পোরেট গভর্নেন্স কোডটার রোলটা কি আসলে, এটা কেন? So the Corporate Governance Committee of FRC, যেমন Financial Reporting Council, is responsible in BD Bangladesh for promoting high standard corporate governance. It aims to do so by কেন? Maintaining an effective Bangladesh Corporate Governance Code and promoting its widespread application. এটার ব্যাপক কি বলে, মানে ব্যাপক যাতে এটা কি কি হয়, মানে এটার অ্যাপ্লিকেশনটা থাকে, ensuring that related guidance such as that on internal control is current and relevant. আপনার কোম্পানির ইন্টারনাল কন্ট্রোলটা যাতে কারেন্ট এন্ড রিলিভেন্ট থাকে, এনকারেজিং স্টেক হোল্ডার্স এঙ্গেজমেন্ট। এই যে স্টেক হোল্ডার বলতে কিন্তু শেয়ার হোল্ডার না, এখানে স্টেক হোল্ডার বলতে ইনক্লুডিং শেয়ার হোল্ডার, মানে অল দা গভর্নমেন্ট, কোম্পানি, এমপ্লয়ি, এমপ্লয়ার, সকল স্টেক হোল্ডারদের যাতে এখানে এঙ্গেজমেন্ট থাকে আসলে। সো আপনার বিডি কর্পোরেট গভর্নেন্স কোড ইজ এ কোড অফ প্র্যাকটিস দ্যাট ফলোজ এ কর্পোরেট perspective on corporate governance. It includes the requirement of shareholders as well as of companies themselves. The most recent version of BD Corporate Governance Code is 2018. So compliance with the code is not a legal require. However, the London Stock Exchange listing rules require all premium listed companies. So এটা যেহেতু ওইখান থেকে আসছে, লন্ডন স্টক এক্সচেঞ্জের মতে সকল কি প্রিমিয়াম লিস্টেড কোম্পানির কথা বলছে ওরা। আর আমাদের ক্ষেত্রেও, বাংলাদেশের ক্ষেত্রে এটা কি, এটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশের ক্ষেত্রে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আবার প্রিমিয়াম বলা নাই। আপনার শেয়ার মার্কেটে যে কোম্পানি কি বলে শেয়ার কেনাবেচা হয় লিস্টেড কোম্পানি, তাদের ক্ষেত্রে মানে পাবলিক লিস্টেড কোম্পানি, আগে ব্যাপারগুলি চিনতে কষ্ট হইতো। আগে কোম্পানির আপনি শুধুমাত্র কি থাকতো, মানে কোম্পানির সামনে লেখা থাকতো দেখতেন প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার মানে আপনি শিওর হতেন এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানির সামনে কিছু লেখা থাকতো না। সো ওইটা হলো মানে এটা খুঁজতে হইতো কোনটা পাবলিকলি ট্রেডেড আর কোনটা ট্রেডেড না। আর এখন আবার বাংলাদেশ গভর্নমেন্ট মানে নতুন আইন করছে কি, লিস্টেড কোম্পানির সামনে মাস্ট বি কি বলে আপনাকে লিখতে হবে পিএলসি। সো আগে ছিল এসিআই লিমিটেড, এখন কি হয়েছে এসিআই পিএলসি। আগে ছিল কি প্রাইম ব্যাংক লিমিটেড, আর এখন কি প্রাইম ব্যাংক পিএলসি। এখন
বিভিন্ন সাইনবোর্ড গুলিতে দেখবেন পিএলসি লেখা নাকি? সো আপনার এই যে আপনার দ্য রোল অফ, মানে আমরা কি এই ব্যাপারটা ক্লিয়ার যে আসলে পিএলসি বলতে আমরা কোন কোম্পানিকে বুঝবো? জি স্যার। জি স্যার। আর এই কর্পোরেট গভর্নেন্স কোড বা গাইডলাইনটা কোন কোন ইয়ার জন্য প্রযোজ্য, মানে কোন কোম্পানির জন্য? প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, পিএলসির জন্য? জি স্যার। ওকে, সো কন্টেন্ট অফ বিডি কর্পোরেট গভর্নেন্স কোড, কন্টেন্ট গুলি কি আছে এখানে দেখেন, সেকশন ওভারভিউ অফ দ্য কোড। এই কোড গুলি, এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটা যেটা দেখলাম বড় একটা কি বলে গাইডলাইন, এই গাইডলাইনটা আসলে কোন কোন কি বলে মানে সেকশন ওভারভিউ, মানে কয়টা সেকশনের উপরে এই কোডটা লেখা। একটা যদি দেখি যে নাম্বার 1 বোর্ড লিডারশিপ অ্যান্ড কোম্পানি পারপাস, মানে বোর্ড লিডারশিপ মানে কোম্পানিটা, মানে বোর্ড অফ ডিরেক্টর মানে কারা পরিচালনা করবে, কতজন বোর্ড মেম্বার থাকবে, বোর্ড মেম্বারদের দায়িত্ব রেসপন্সিবিলিটি কি হবে, এবং ওই বোর্ডের চেয়ারম্যান এবং এমডি আলাদা ব্যক্তি হবে, মানে দেয়ার আর লটস অফ কমপ্লায়েন্স। সো আগে এই কমপ্লায়েন্স গুলি ছিল না, কমপ্লায়েন্স গুলি না থাকে তো সেখানে অনিয়ম হওয়ার সম্ভাবনা থাকতো বেশি। সো অনেকে আবার প্রশ্ন করতে পারেন, আচ্ছা তো বাংলাদেশে তো এটা 2006 সাল থেকে এটা এটা ইন্ট্রোডিউস হয়েছে, স্টার্ট হয়েছে। সো বাংলাদেশে এখন নাকি শুনলাম কি নেই, আমাদের টাকা পয়সা নাই, সব নিয়ে গেছে। ওই এসালম সাহেব খুব ভালো মানুষ ছিলেন, মানে উনি উনি ভালো মানুষ ছিলেন কি, উনি স্টিল হি ওয়ান্টস টু কাম ব্যাক ইন দিস কান্ট্রি, আমাদেরকে ইয়ে করার জন্য, হেল্প করার জন্য উনি আসতে যাচ্ছে। সো উনি ওই কি বলে ওদিন দেখলাম কি সাইবেরিয়াতে নাকি ওনার ইয়েতে পাওয়া গেছে কত টাকা, সাইবেরিয়াতে পাওয়া গেছে 1,14,000 কোটি টাকা নাকি, মানে 1,00,000 কোটি টাকা, এর সাথে আরো 14,000 কোটি টাকা, মানে 800 মিলিয়ন ইউরো, নট ডলার। সো এই টাকাগুলি উনি যে নিয়ে গেলেন, দেশে কি কর্পোরেট গভর্নেন্সের আইন ছিল কি ছিল না? মনে তো হয় স্যার ছিল না, হ্যাঁ, থাকলে তো স্যার নিয়ে যেতে পারতো না। থাকলে নিয়ে যেতে পারতো না, থাকলে নিয়ে যেতে পারতো না, ছিল। সো আপনার এই যে কি বলে কর্পোরেট গভর্নেন্স বা এই যে গভর্নেন্স, এইগুলি আপনার অ্যাপ্লিকেশন কখন হয়, যদি আপনার রেজিম মানে শাসন ব্যবস্থা বা আপনার কি মানে প্রাইম মিনিস্টার বা আপনার কি গভর্নমেন্ট মানে টপ যারা দেশ পরিচালনা যারা, যাদের হাতে ক্ষমতা, তারা যদি এই আইনটা যদি কি বলে মানে খুব কনসিয়াসলি সজ্ঞানে যদি তারা এটা ভায়োলেট করে এবং টপ লেভেল থেকে অনিয়ম করে, তখন এক্ষেত্রে অডিটর যারা আছে, অডিটর বা যারা যারা কোম্পানিতে যারা যারা আছে, অনেকে ইচ্ছা করলেও পারবে না, তারা ইচ্ছা করলেও পারবে না। কারণ কি, মানে আমাদের বিগত 17 বছর কি করছে, আপনার বাংলাদেশ ব্যাংক দিয়ে আকাশ করাইছে, তারপরে এই যে বিভিন্ন সংস্থা দিয়ে এক্স্যাক্টলি কি এই যে এসালম সাহেব যে টাকা নিয়ে গেল, এটা কি কে নিয়ে গেছে, এটা কি এসালম সাহেব নিয়েছে না এটা মানে আওয়ামী লীগ সরকারের লোকজন, মানে আওয়ামী লীগের লোকজন নিছে? সবাই মিলেই নিছে স্যার। হ্যাঁ, সবাই মিলে নিছে বলতে এসালম সে একটা কি বলে, সে একটা চুনোপুটি, সে একটা এজেন্ট, সে কোনো ক্ষমতাধর ব্যক্তি না, তাকে ক্ষমতাধর হিসেবে আমাদের সামনে দেখানো হয়েছে। সো ইটস ওকে। সো এই ধরনের আইন বা ল তখনই কাজ করে যখন রাষ্ট্রের সর্বোচ্চ লোকজন কি করে এটাকে মানতে চায় বা মানার মতো একটা টেন্ডেন্সি থাকে। আর যখন রাষ্ট্রের সর্বোচ্চ লোকজন যখন কি মানে নষ্ট হয়ে যায়, ব্লাড নষ্ট, করাপ্টেড এবং খারাপ মানুষ থাকে, তখন আর এই ধরনের আইন কানুন দিয়ে কোনো কাজ হয় না আসলে। সো উই আর ভেরি আনফরচুনেট, এই আর কি, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, এই আর কি। তো একটা লেভেলে এগুলি কোনো সময় কাম্য না আসলে, কোনো সময় কাম্য না এগুলি। সো এই ধরনের ল রুলস এগুলি দেশের এবং কি বলে দেশ দশ এবং কোম্পানির বেটারমেন্টের জন্য করা, কিন্তু যখন আপনার শাসন ব্যবস্থাই হবে কি, শাসন ব্যবস্থাটাই হবে কি বলে নষ্ট, তখন আর কি বলে এই যেমন এখন কি বিচার বিভাগ আপনার কি আইন মন্ত্রণালয়ের আন্ডারে, মানে আইনমন্ত্রীর আন্ডারে। সো আইনমন্ত্রী সাহেব যদি ভালো মানুষ হয়ে থাকেন, উনি যদি কি বলে ন্যায় নীতির প্রতীক হয়ে থাকেন, তাহলে বিচার ব্যবস্থা ভালো চলার কথা।
কিন্তু একজন মানুষের কাছে আমরা ওই ধরনের জিনিস আশা করাটা একটা হাস্যকর ব্যাপার, যে একজন মানুষ খুব কি হবে, ন্যায়পরায়ণ হবে। কারণ মানুষ মাত্রই কি, আমরা চান্স পাইলে কি হয়ে যাই, চান্স পাইলে আমরা কি বলে করাপশন, মানে কি বলে, মানুষের টেন্ডেন্সি কি করা, লোভ লালসা, এবং দুর্নীতি এই করা। জিনিসগুলি মানুষের বেসিক এলিমেন্ট। সো ইটস ওকে। সো এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটা যদি আসলে সঠিক অ্যাপ্লাই করা যায় বা অ্যাপ্লাই করা হয়, তাহলে অবশ্যই শেয়ার হোল্ডারদের স্বার্থ প্রোটেক্ট হবে। সো আপনার এখানে ডিভিশন অফ রেসপন্সিবিলিটিস, মানে কার কি রেসপন্সিবিলিটিস এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে, এবং কম্পোজিশন, সাকসেশন এন্ড ইভ্যালুয়েশন, এবং অডিট, রিস্ক এন্ড ইন্টারনাল কন্ট্রোল এন্ড রেমুনারেশন। এই 5টা সেগমেন্টে আপনার কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটা বা কোডটা আলোচনা করা হয়েছে। সো আপনার যে বোর্ড অফ ডিরেক্টর, গভর্নেন্স অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ সাবসিডিয়ারি কোম্পানি, ম্যানেজিং ডাইরেক্টর অফ চিফ এক্সিকিউটিভ অফিসার। সো ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে বলি আমরা এমডি, আমরা এমডি বলি অথবা সিইও বলি, একই জিনিস। এবং চিফ ফাইন্যান্সিয়াল, সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি, এই 5টা পজিশন নিয়ে আলোচনা করা হয়েছে। এবং বোর্ড অফ ডিরেক্টরস কমিটি, অডিট কমিটি অ্যান্ড নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি। সো যেটা বলা আপনার দ্য কন্টেন্ট অফ দ্য কোড অফ কর্পোরেট গভর্নেন্স, কন্টেন্ট গুলি কি কি আছে আপনার, বোর্ড অফ ডিরেক্টর সাইজ অফ দ্য বোর্ডের সাইজ কেমন হবে, the number of board member of the company should not less than 5 and more than 20. So বাংলাদেশে লিস্টেড কোম্পানির বোর্ডের সাইজ, মানে বোর্ড মেম্বারদের সাইজ 5 জনের কম হবে না, as well as 20 জনের বেশি হবে না। এই বোর্ড সাইজের মধ্যে আবার এক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলতে যারা কিনা কি, মানে কোম্পানি বাইরে থেকে, মানে কোম্পানি অপারেশনের সাথে সম্পৃক্ততা থাকবে না। সো at least 1/5 of the total number of the company's board of director, subject to a minimum 1. So একজন তো থাকতেই হবে, should be independent director. So আপনার এই যে কি বলে আপনাকে এক্ষেত্রে 1/5, তার মানে যদি 5 জন হয়, মানে আপনার কি 5 জনের কম তো হওয়ার সুযোগ নাই। সো ওই 5 জন যদি বোর্ড অফ ডিরেক্টর হয়, এর মধ্যে একজন থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এবার আসি আমরা, বোর্ড অফ ডিরেক্টর যদি 6 জন হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে কয়জন? বোর্ড অফ ডিরেক্টর যদি 6 জন হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে কয়জন? একজন, স্যার মিনিমাম 2 জন। আপনি 6 এর যদি 5 দিয়ে ভাগ করেন, তাহলে কি 1 আসে না? 1 এর তুলনায় একটু বেশি আসে। তখন দুইজন একটু হতে বেশি হবে। আসে, স্যার। সো আপনি ওই মানুষকে কি ওইভাবে ফ্র্যাকশন করতে পারবেন? না স্যার, তাহলে আপনি কি পিছনে আসবেন না আপনি সামনের দিকে যাবেন? সামনের দিকেই আসবো স্যার। তখন আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবে কয়জন? 2 জন। 2 জন। আপনার বোর্ড মেম্বার যদি 10 জন হয়, বোর্ড মেম্বার 10 জন হলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবে কয়জন? 2 জন। 2 জন। বোর্ড মেম্বার 12 জন হলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবে কয়জন? 3 জন। 3 জন। বোর্ড মেম্বার 15 জন হলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবে কয়জন? 3 জন। বোর্ড মেম্বার 16 জন হলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবে কয়জন? 16 জন। 4 জন। ইউ আর রাইট। সো এই যে 16 জন হইলে 4 জন, এই ব্যাপারটা সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। 16 জন হলে 4 জন কিভাবে আসলো? 16 কে 5 দিয়ে ভাগ করতে হবে। 16 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 3 এর বেশি আসতেছে স্যার। 3 এর বেশি আসতেছে, রাইট। সো হিউম্যানকে যেহেতু কি করা যায় না, মানে কি বলে, আমরা যদি বলি যে আমার মানে কি 3 পয়েন্ট সামথিং, মানে 3.12 বা 3.25 দরকার, তো আপনি একজন পার্সন রে কি 0.25 করতে পারবেন?
যে একটা হাত হইলে চলবে? সো আপনার বোর্ড অফ ডিরেক্টরে যাই হোক না কেন তার 1/5 হইতে হবে কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। ক্লিয়ার? Clear, Sir. So independent director should be appointed by the elected directors. ওই যে যেই ডিরেক্টর যারা হবে আসলে নির্বাচিত হবে তারাই কি করবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকে অ্যাপয়েন্ট করবে। সো চিফ মানে সিএফও হেড, আচ্ছা এটা কি বুঝেন মানে হু উইল অ্যাক্টিং এজ এ সিএফও? সিএফওর কাজ কি? সিএফও কাজ স্যার, সিএফও বিভিন্ন জায়গা থেকে অর্থের ব্যবস্থা ইনভেস্টমেন্ট গুলো নিয়ে এসে সঠিকভাবে ইউটিলাইজ করবে। সো আপনি যখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হবেন আপনি কি এই রোলটা কি বলে মানে হু উইল হোল্ড দ্য রোল? স্যার প্ল্যানিং করতে হবে, তারপর প্ল্যানিং, মোটিভেশন, এইসবগুলো কাজগুলো সিএফও সাধারণত অ্যাকাউন্টিং এর ভাষায় করে স্যার। সো আপনি যদি সিএ পাস করে ফেলেন আপনি কি এই পজিশনটা হোল্ড করতে পারবেন না? হ্যাঁ পারবো স্যার। ইয়েস। সো একজন কি বলে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এই পজিশনটা হোল্ড করে। একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যে হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কোম্পানি সেক্রেটারি এই পজিশনটা হোল্ড করে। কিন্তু বর্তমানে আবার এই পজিশনটা আলাদা, মানে কোম্পানি সেক্রেটারি এখন আর কি মানে সিএরা খুব একটা হোল্ড মানে আগে করতো, এখন আর কি কি যেহেতু আলাদা চার্টার্ড সেক্রেটারি ইনস্টিটিউট আছে এখন ওইখান থেকেই নেওয়া জরুরি। সো কোম্পানি শুড অ্যাপয়েন্ট এ সিএফও, হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড এ কোম্পানি সেক্রেটারি। লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এই তিনটা স্ট্যাটুটরি পজিশন থাকা জরুরি। The board of director should of the CFO, head of internal audit and the company secretary. Clear? So duality of the board of director and the managing director or chief executive officer. So আপনার চেয়ারম্যান আর এমডি এই নোটিফিকেশনের আগে একজন ব্যক্তি হোল্ড করতেন দোনোটা পজিশন। এই দুইটা পজিশন একজন ব্যক্তি হোল্ড করা আপনার কাছে মানে মানে হোয়াট ডু ইউ থিংক মানে ইজ ইট ওকে ফর দ্য গুড কমপ্লায়েন্স? দুইটা পজিশন একজন লোকই হোল্ড করা এটা কি গুড কর্পোরেট গভর্নেন্সের জন্য ভালো? নো না স্যার। স্যার, এটা গুড গভর্নেন্স এর মধ্যে ভালো না, কারণ কি সে সবকিছু নিয়ন্ত্রণ করতেছে স্যার, সেই আবার চেয়ারম্যান হয়েছে, তাহলে সে তো চেয়ারম্যান হিসেবে তার জন্য যা ভালো সে সেটাই সিইও হিসাবে সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করবে। ফলে আমরা যে সাধারণ শেয়ার হোল্ডাররা থাকবো তাদের কথা তো সে চিন্তা করবে না, তখন তো নিজের পকেট ভরানোর চিন্তা করবে স্যার। এক্স্যাক্টলি। সো আপনার দুইটা রোল আলাদা আলাদা লোক কি করতে হবে। The position of the chairperson of the board and the managing director or chief executive officer, এখানে অর বলছে কেন? অর বলছে কারণ কি আমরা যে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ আমরা বলি এমডি আর আমেরিকান ল্যাঙ্গুয়েজ আমরা বলি কি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য কোম্পানি শেল বি ফিল্ড বাই ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। এই দুইটা পজিশন দুইজন আলাদা ব্যক্তি দ্বারা কি হইতে হবে ফিল হইতে হবে, মানে একজন লোক দুইটা পজিশনে কাজ করতে পারবে না। The managing director and the executive of a listed company shall not hold the same position in another listed company. একটা লিস্টেড কোম্পানির এমডি কি অন্য আরেকটা লিস্টেড কোম্পানির এমডি হতে পারবে? না স্যার। Okay. Chairperson of the board shall be elected from among the non-executive director of the company. So chairperson of the board shall be elected from among the non-executive director of the company. Executive director আর non-executive director এর মধ্যে what's the difference? নন এক্সিকিউটিভ ডিরেক্টরদের কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যেটা বলা হয় ওটার কথা বলছে কি? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর না, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আলাদা জিনিস। আর ওই ডিরেক্টরের মধ্যে আবার ডিরেক্টরদের মধ্যে আবার দুই ধরনের ডিরেক্টর, একটা হলো মানে যারা ডে টু ডে অপারেশনে থাকবে
মানে অপারেশনের সাথে যাদের লিঙ্ক থাকবে তারা এক্সিকিউটিভ ডিরেক্টর। আর এর মধ্যে থাকতে হবে কি আপনার নন এক্সিকিউটিভ ডিরেক্টর, মানে উনি অপারেশনে থাকবে না। ওই অপারেশনে যিনি থাকবেন না উনি হবেন চেয়ারম্যান। বুঝতে পেরেছি স্যার। যিনি অপারেশনে থাকবেন ওনাদেরকে বলা হবে এক্সিকিউটিভ ডিরেক্টর। সো একজন ডিরেক্টরকে অপারেশনের বাইরে থাকতে হবে, উনি হবেন নন এক্সিকিউটিভ ডিরেক্টর। সো নন এক্সিকিউটিভ ডিরেক্টর একাধিকও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আর সবাই যে একদম ধুমায় কাজ করতে হবে অফিসে তা না। সো ওইবার চেয়ারম্যান যিনি হবেন উনি ওই এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে থাকতে পারবেন না, মানে অপারেশনে থাকতে পারবেন না। The board shall clearly define respective roles and responsibilities of the chairperson, managing director or chief executive officer. এই পজিশন আবার একও হইতে পারে যে এমডি এন্ড সিও, অনেক জায়গায় পজিশনটাকে দেওয়া হয় এমডি এন্ড সিও। সো এই জন্য ওনারা অর এন্ড হিসেবে এই জিনিসটা এখানে নিয়ে আসছে। So in absence of the chairperson of the board, the remaining members may elect one of themselves for non-executive director as chairperson for that particular board meeting. The reason of absence of the regular chairperson shall be duly recorded in the minutes. যদি চেয়ারপারসন কোনো কারণে যদি অনুপস্থিত থাকে তাহলে মিটিং হবে না, তাহলে ওই এক্সিস্টিং যারা বোর্ড মেম্বারদের মধ্য থেকে কি হবে, মানে existing the remaining members may elect one of the কি বলে one of themselves from non-executive director. আপনার ওই নন এক্সিকিউটিভ ডিরেক্টর ওইখানে যেটা ওই যে একজন প্রশ্ন করলেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি হইতে পারবে কিনা, চেয়ারম্যান হতে পারবে না। ইয়েস পারবে উনি, কারণ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কখনো এর সাথে কি থাকে না, আপনার ওই যে এক্সিকিউশনে থাকে না। সো রেগুলার চেয়ারম্যান না থাকলে তখন আপনার কি যারা যে আরো যে নন এক্সিকিউটিভ ডিরেক্টর আছে যারা অপারেশনে নাই তাদেরকে একজনকে কি করতে হবে ওই মিটিং এর জন্য চেয়ারপারসন হিসেবে মনোনয়ন করতে হবে। এবং রেগুলার চেয়ারম্যান যে নাই এইটা কি এটার কারণটা কি করতে হবে মিটিং মিনিটসের মধ্যে উল্লেখ থাকতে হবে যে উনি কোন কারণে নাই, এই জন্য আরেকজনকে সর্বসম্মতিক্রমে ওনাকে এই মিটিং এর চেয়ারম্যান হিসেবে মানে কি করা হয়েছে, কনসিডার করা হয়েছে। সো সিএফও, হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কোম্পানি সেক্রেটারি, এই তিনজনের কাজ কি আলাদা আলাদা করে বোর্ড অফ ডিরেক্টর কি বলে মানে ক্লারিফাই করে দিবে কি দিবে না? আপনার এই তিনটা পজিশন কি একজন লোক হোল্ড করলে হবে? সিএফও, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কোম্পানি সেক্রেটারি, তিনটা পজিশন কি একজন লোক হোল্ড করলে না হবে? স্যার, পারবে না স্যার। এই তিনটা পজিশন তিনজন পার্সন কি করতে হবে, তিনটা পজিশন তিনজন লোক হোল্ড করবে। হ্যাঁ, কোম্পানি সেক্রেটারি একটু যদি ডিটেইলস বলতেন তাহলে একটু ভালো হতো। কি কোম্পানি সেক্রেটারি কাজকর্ম? কোম্পানি সেক্রেটারি, এবার আসেন এই যে আপনি যখন কি হয়ে যাবেন বড় একটা মানুষ হয়ে যাবেন, আপনার কি থাকে না, আপনার পিএস থাকে না, পার্সোনাল সেক্রেটারি। জি স্যার। আপনি বড় মানুষ হয়ে গেলে আপনার একজন পিএস থাকবে কিনা? হ্যাঁ স্যার। আপনি কখন কোথায় যাবেন, কোন দিন শিডিউল, কোথায় শিডিউল, আপনার তো অত কিছু মনে থাকবে? আপনার মানে অত না। কিছু মনে করার মতো থাকবে তখন আপনার কি একজন দুজন পিএস থাকে না? হ্যাঁ থাকে। যত বড় মানুষ তত বেশি পিএস থাকে। হ্যাঁ। আপনি যদি কি বলে এর দিকে তাকান, ওই যে কি বলে ইন্ডিয়ান ফিল্ম মিস্টার শাহরুখ খান, মানে তার পিএস আছে কি নাই? আচ্ছা স্যার। সো তেমনি ভাবে মানে যারা বিগ সেলিব্রিটি দে হ্যাভ পিএস, এবং যারা বিগ পার্সোনালিটি দে হ্যাভ পিএস, তাদের শিডিউলগুলি টাইমগুলি মেনটেন করার জন্য। এবং মানে আপনার সাথে যদি কেউ মিটিং করতে চায় তাহলে কি সরাসরি আপনার সাথে কি করবে, মানে আপনার সাথে শিডিউল ঠিক করবে না আপনার পিএস এর সাথে আলাপ করবে? পিএস এর সাথে আলাপ করবে। আপনার পিএস জানে আপনার কোন দিন কোন টাইম বরাদ্দ আছে, কোথায় কোন টাইম স্লট ফাঁকা আছে। সো অন্য লোকজন আপনার পিএস এর সাথে আলাপ করে, পিএস আপনার সাথে একটু আলাপ করে নেবে এক সময়, স্যার এই ধরনের এই কয়টা মিটিং এর রিকোয়েস্ট আসছে, আপনি কি ওদিন এই মিটিং এর ফাঁকে এই মিটিংটা করবেন কিনা। সো তেমনি ভাবে কোম্পানিও তো আপনার মতো একটা কি বিগ সেলিব্রিটি কোম্পানি,
সো ওই কোম্পানির মিটিং কখন হবে, কোম্পানির বোর্ড মিটিং কখন হবে, কোম্পানির বিভিন্ন কমপ্লায়েন্স গুলি, কোম্পানির কোন কোন রিপোর্ট কোথায় জমা দিতে হবে, আরজেসিতে কি রিপোর্ট জমা দিতে হবে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, দ্যাট মিনস এটা যদি ব্যাংক হয় তাহলে বাংলাদেশ ব্যাংকে কি রিপোর্ট জমা দিতে হবে, তারপরে আপনার কি বলে মানে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে কি রিপোর্ট জমা দিতে হবে। এটা তো পাবলিক লিস্টেড কোম্পানি, এটা ডিএসসি তে সিএসসি তে এটা শেয়ার কেনা বেচা হয়। ডিএসসি সিএসসি তে বিভিন্ন সময় প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন কি করা লাগবে, দেওয়া লাগে, এবং ডিএসসি এবং সিএসসি সাথে কন্টিনিউয়াসলি আপনার কমপ্লায়েন্স ইস্যুতে কানেক্ট থাকা লাগে। এই যে কোম্পানির পক্ষ হয়ে এই কাজগুলি কে করবে? কোম্পানির এই কর্পোরেট অ্যাফেয়ার্স এর জিনিসগুলি দেখার জন্য বা দেখভাল করার জন্য, এবং বোর্ড মিটিং এর টোটাল জিনিসগুলি মিনুটস আকারে লেখা, বোর্ড মিটিং এর জিনিসগুলি ট্র্যাক করা, মানে কোম্পানির এই কর্পোরেট অ্যাফেয়ার্স এর গুলি ম্যানেজ করার জন্য যেই পার্সন দায়িত্বপ্রাপ্ত থাকে ওনাকে বলা হয় কোম্পানির সেক্রেটারি। উনি আপনার পার্সোনাল সেক্রেটারি না। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। মানে কোম্পানিও যে একটা আর্টিফিশিয়াল পার্সন এটা তো আমরা শিওর নাকি? হ্যাঁ স্যার। আপনি কোম্পানির এগেনস্টে মামলা করতে পারবেন, কোম্পানি আপনার এগেনস্টে মামলা করতে পারবে না। হ্যাঁ পারবে স্যার। কাজেই কোম্পানির কি করা দরকার, মানে কোম্পানির জন্য কি, কোম্পানি ম্যানেজ করার জন্য একজন কোম্পানি সেক্রেটারি ইজ মাস্ট, মানে কর্পোরেট অ্যাফেয়ার্স গুলো উনি দেখে আসলে। আর সিএফও সাহেব দেখে কোম্পানির ফাইন্যান্স ফাংশন, আর হেড অফ ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স অডিটর সাহেব দেখেন কোম্পানিতে কোনো কি বলে মানে কি বলে এক্সটার্নাল অডিটর আসার আগেই কোম্পানিতে ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্সটা ঠিক আছে কিনা এটাকে এনশিওর করা আপনার ইন্টারনাল অডিটের কাজ। সো এই তিনটা পজিশনের দ্য বোর্ড অফ ডিরেক্টর should clarify defined respective roles, responsibilities, and duties of the CFO, head of internal audit, and company secretary. এই তিনজন লোকের কাজটা কি করে দিবে, বোর্ড বলে দিবে কার কি কাজ। ক্লিয়ার? জি স্যার, একটা কোয়েশ্চেন ছিল স্যার, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আর নন এক্সিকিউটিভ ডিরেক্টর দুইজন কি সেম পারসন? ইন্ডিপেন্ডেন্ট না, দুইজন সেম পার্সন না। আপনার আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের লেখাপড়াটা কোথায় দেখি তো, দাঁড়ান এক মিনিট গেল। আচ্ছা আমরা ওই আচ্ছা হ্যাঁ বলছি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যিনি হলো কি, যিনি ওই বিজনেসের ইয়েতে থাকবেন না, অপারেশনে থাকবেন না। আবার নন এক্সিকিউটিভ ডিরেক্টর উনিও বিজনেসের অপারেশন থাকবেন না। এবং আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পজিশনটা ওইটা নন এক্সিকিউটিভ, এবং এইভাবেও নন এক্সিকিউটিভ ডিরেক্টর থাকে। সো নন এক্সিকিউটিভ ডিরেক্টর বোথ পজিশন আর নন এক্সিকিউটিভ মানে দুই টাইপের লোকরাই কি মানে আপনার অপারেশনে থাকবে না। তবে আপনার ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যিনি, উনি হলো আপনার কোম্পানির বাইরে থেকে নিতে হবে। মানে উনি উনি মানে অন্য জায়গার লোক, মানে কোম্পানির এই যে বোর্ড অফ ডিরেক্টরের 1/5 থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এই যে আপনি দেখবেন অনেক জায়গায় অনেক অনেক সিএল লোক, অনেক বিভিন্ন অন্য পেশার মানে অন্য লোক তারা ওই কোম্পানির বোর্ডে বসে কন্ট্রিবিউট করার জন্য। সো এখানে আপনাদের এই স্লাইডটা শর্ট করার জন্য 1 মিনিট, ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ওই জিনিসগুলো আগে ছিল আমার স্লাইডে, আমি এটা আপনাদের জন্য ইজি করার জন্য জিনিসগুলো এখান থেকে কমাইছি। 1 মিনিট একটু না দেখাইলে আপনার কনফিউশন থেকেই যাবে। আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার জন্য কি কোয়ালিফিকেশন লাগবে এটা দেখে আপনাকে। এই যে সিমেন্ট স্ক্রিন। ইয়েস স্যার। সো দেখেন কোয়ালিফিকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আপনাকে আরেকটু দেখাচ্ছি।
এখানে একদম ডিটেলস আছে। সো এই যে আপনার ফর দ্য পারপাস অফ দ্য ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মিনস এ ডিরেক্টর who either does not hold any share in the company or hold less than 1% shares of the total paid up shares of the company. এটা বাইরের একজন পার্সন যিনি কোনো কোম্পানির শেয়ার হোল্ড করবে না, অথবা উনি কোম্পানির শেয়ার কিনে থাকলেও ওনার শেয়ার হোল্ডিং থাকবে 1%-এর নিচে। সো হু ইজ নট এ স্পন্সর অফ দ্য কোম্পানি, উনি কোম্পানির স্পন্সরড ডিরেক্টর না, and is not connected with the company's any sponsor or director or nominated director, মানে এক্স্যাক্টলি উনি কোম্পানির রিলেটেড মানে কোম্পানির শেয়ার হোল্ডিং এর মানে ডিরেক্টর না। উনি যদিও কোম্পানিতে ইনভেস্টমেন্ট থাকতে পারে, তবে সেটাও আপনার 1%-এর নিচে মানে হওয়া জরুরি। এবং এখানে বলছে প্রোভাইডেড দ্যাট স্পাউস, সন, ডটার, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, son in law and daughter in law shall be considered as a family member, মানে আপনার এই যে আপনার ফ্যামিলি মেম্বারের কেউ যদি 1%-এর বেশি শেয়ার হোল্ড করে, বলবেন আমি তো 1% হোল্ড করি নাই, আমি তো 1%-এর নিচেই আছি, আর আপনার ফ্যামিলি মেম্বারের কেউ আবার 1%-এর বেশি শেয়ার হোল্ড করা আছে, তাহলে ওই লোকটা আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে পারবে না। হু হ্যাজ নট been an executive of the company in immediate preceding 2 financial years, আপনার এই কোম্পানিতে 2 বছরের আগে মানে 2 বছরের মধ্যে কাজ করা কোনো লোক, রিটায়ারমেন্ট করা কোনো লোক এই কোম্পানি থেকে ছেড়ে গেলে ওই লোক এই কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না। ডাজ নট হ্যাভ এনি আদার রিলেশনশিপ ওয়েদার আপনার কি প্রিকশনারি অর আদারওয়াইজ, মানে কোনো টাইপের কোনো কি থাকতে পারবে না, সাবসিডিয়ারি অর অ্যাসোসিয়েট কোম্পানির কোনো রিলেশন থাকতে পারবে না। সো আপনার এই জিনিসগুলি তো আছেই, এর সাথে সাথে আপনাকে দেখাই আপনার কোয়ালিফিকেশন, মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ওনার কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মানে এমন পার্সন হবে যিনি কিনা knowledgeable. Independent director shall be a knowledgeable individual with integrity who is able to ensure compliance with financial laws, regulatory requirements, and corporate laws, and can make meaningful contribution to the company. So independent director যদি কোম্পানিতে মিনিংফুল কন্ট্রিবিউশন না করতে পারে, তাহলে ওই লোকের বাইরে থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নেওয়ার কোনো ইয়ে আছে? এনি রিজন? আরে ওকে স্যার এই জিনিসটা একটু ক্লিয়ার বুঝতে পারছি না এখন কোটা যেটা বললেন, এখন কোটা এই মাত্র যেটা বললেন না স্যার, এই যে মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে যদি আপনি বাইরে থেকে অ্যাপয়েন্ট করতে হবে, ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি হওয়া জরুরি? উনি নলেজেবল ইন্ডিভিজুয়াল উইথ ইন্টিগ্রিটি, মানে উনি অনেস্ট এবং নলেজেবল লোক হইতে হবে, এবং হু ইজ রেসপন্সিবল আপনার হু ইজ এবল টু, যেই লোকের ফাইন্যান্সিয়াল নলেজ নাই, ফাইন্যান্সিয়াল ল ভালো জানে না, রেগুলেটরি রিকোয়ারমেন্ট ভালো জানে না, কর্পোরেট ল ভালো জানে না, এবং ওই লোক কোম্পানিতে মিনিংফুল কন্ট্রিবিউশন করতে পারবে না। যে কোনো একজন লোকরে ধরে নাকি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইয়ে দিলে হয়ে যাবে, বানিয়ে দিলে হয়ে যাবে? নো 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 স্যার। ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি করবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সাধারণত শেয়ার হোল্ডারদের পক্ষে কথা বলবে নাকি? কারণ কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কি আছে এখানে, মানে ওনার কি ওখানে কোনো ইয়ে আছে, মানে এনি ইন্টারেস্ট আছে ওনার? নো না স্যার। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে খুব নলেজেবল জ্ঞানী লোক, এবং ওনার ওই কোম্পানিতে খুব বেশি কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকবে না। সো এই জন্যই যে কোম্পানিতে বলছে কি যে ডিরেক্টরদের মধ্যে আপনার যতজনেই বোর্ড অফ ডিরেক্টর হোক তার 1/5 1 ভাগ থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। আর নন এক্সিকিউটিভ ডিরেক্টর ওই ডিরেক্টরদের মধ্যে আবার অনেকে আছে, মানে কিছু থাকে যারা কি মানে ওই যে আপনার কি বলে মানে কোনো কাজকর্মের সাথে এঙ্গেজ থাকে না, মানে এক্সিকিউটিভ ডিরেক্টর না। ওই নন এক্সিকিউটিভ ডিরেক্টরের মধ্যে কি হয়, নন এক্সিকিউটিভ ডিরেক্টরদের মধ্যেই চেয়ারম্যান হয়। আবার আসেন এখানে এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকেও কি করা যাবে, ওই যে বোর্ড মিটিং এ চেয়ারম্যান সাহেব নাই, তাহলে কি ওনাদের কি মানে যারা এক্সিকিউটিভ ডিরেক্টর যারা কাজের সাথে জড়িত তাদেরকে চেয়ারম্যানশিপ কি বলে চেয়ারম্যান করতে বলা হয় নাই। তো তখন চেয়ারম্যান যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, অন্য নন এক্সিকিউটিভ ডিরেক্টর থাকলে ওনাকে চেয়ারম্যান হিসেবে ওই মিটিং এর জন্য কি করা যাবে,
নমিনেট করা যাবে, অথবা এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তারাও নন এক্সিকিউটিভ ডিরেক্টর, তাদেরকেও কি করা যাবে ওই মিটিং এর জন্য কি করা যাবে, চেয়ারম্যানের অনুপস্থিতিতে ওই মিটিং এর জন্য কি করা যাবে, আপনার চেয়ারম্যান হিসেবে কনসিডার করে মিটিং কন্ডাক্ট করা যাবে। ক্লিয়ার? জি স্যার। আর স্যার তাহলে নন এক্সিকিউটিভ ডিরেক্টররা তো মোর দেন 1% শেয়ার হোল্ড করতে পারবে, মানে ওনারা তো শেয়ার হোল্ডারই। হ্যাঁ 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 অবশ্যই। আর স্যার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 1%-এর বেশি শেয়ার হোল্ড করলে উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের পজিশনে কি করতে পারবে না, মানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 1% বেশি শেয়ার হোল্ড করলে উনি আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারবে না। বলেন। জি স্যার। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি স্যার মাল্টিপল কোম্পানিজে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মানে রোল প্লে করতে পারবে? ইয়েস, পারবে পারবে। একজন নলেজেবল পারসন উনি অনেকগুলি কোম্পানিতে কি করতে পারে, ডিরেক্টর মানে হিসেবে রোল প্লে করতে পারবে। হ্যাঁ। তাহলে স্যার এমডি বা সিইও যে হয় সে উনি কি চাইলে অন্য কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে থাকতে পারবে? না। বা চেয়ারপারসন যাকে ইলেক্ট করা হয় স্যার, বেসিক্যালি হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকেও তো সেখান থেকে অ্যাপয়েন্ট করা পসিবল। তো ওটা হলো তার মানে ওই চেয়ারম্যানকে সবসময়ের জন্য না, আমি যেটা বললাম যদি কোনো মিটিং এ কি বলে চেয়ারম্যান নাই, অনুপস্থিত, ওই মিটিং এর জন্য শুধুমাত্র, সবসময়ের জন্য না। ওকে, আমরা আগে নাকি একদম সূক্ষ্মভাবে জিনিসগুলি আরো আমরা যখন কি বলে মানে আরো প্র্যাকটিসে যাব, মানে আরো আমরা ভিতরে যাব, তখন জিনিসগুলি আমরা আস্তে আস্তে আরো করে নেবো। আমাদের মানে এই লেভেলে আপনার একদম পুরো সূক্ষ্ম লেভেলে আপাতত না গেলেও হবে, কারণ আগে আমাদের কি করতে হবে, ওভারঅল হাই লেভেলে জিনিসগুলি কমপ্লিট করে আমাদেরকে মানে পরীক্ষা পাসটা এনশিওর করতে হবে। এবং আমরা পরের লেভেলে মানে আপনাদের প্রফেশনাল লেভেলে তখন আপনি আরো ডিপে ঢুকবেন, অ্যাডভান্স লেভেলে আরো ডিপে ঢুকবেন। সো এই লেভেলে আপনার এখান থেকে আপনার কি বলে এত মানে ভিতরে টেকনিক্যাল প্রশ্ন করবে না, ইটস ওকে, ইউ আর আস্কিং, ইটস ওকে, বাট আপনার প্রশ্নের লেভেলটা মানে মারাত্মক টেকনিক্যাল হবে না এই লেভেলে। সো আপনার যেটা যেটা বলছিলাম, ডিরেক্টরস রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার। এই যে ডিরেক্টররা শেয়ার হোল্ডারদেরকে ডিরেক্টররা কিভাবে কোম্পানি চালাচ্ছে, এটা কি শেয়ার হোল্ডারদেরকে একটা রিপোর্ট দিতে হবে। কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন বলছে, কর্পোরেট গভর্নেন্স কোড বলছে ওই রিপোর্টের মধ্যে, এবং এটা কিন্তু কি কোম্পানি অ্যাক্টের মধ্যে আছে, কোম্পানি অ্যাক্টের সেকশন 184, কোম্পানি সেকশন 184 অনুযায়ী একটা বোর্ড অফ ডিরেক্টর রিপোর্ট দিতে হয় শেয়ার হোল্ডারদেরকে। এটা হলো অ্যানুয়াল রিপোর্টের মধ্যে দেখবেন, একটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্টের মধ্যে এই জিনিসটা অবশ্যই থাকতে হবে। আর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন বলছে ওই রিপোর্টের মধ্যে এই তথ্যগুলি অবশ্যই থাকতে হবে, যাতে শেয়ার হোল্ডাররা বুঝতে পারে যে কোম্পানি সঠিকভাবে চলছে কি চলছে না। আপনার এই যে ডিরেক্টরস রিপোর্টে শেয়ার হোল্ডারদের কাছে যে রিপোর্টটা দিবে ওটার মধ্যে যে যে এলিমেন্ট গুলি থাকতে হবে, নাম্বার 1 এই ইয়েগুলি কি বলে, নাম্বার ওয়ান এলিমেন্ট and industry outlook and possible future development of the industry। মানে কোম্পানির একটা টোটাল একটা ওভারঅল একটা আউটলুক এবং পসিবল ফিউচার ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, এবং এই টোটাল ইন্ডাস্ট্রির একটা পসিবল ফিউচার কি বলে ডেভেলপমেন্ট আলোচনা করা খুব জরুরি, দেওয়া জরুরি প্রিডিকশন। নাম্বার 2 ইজ সেগমেন্ট ওয়াইজ অর প্রোডাক্ট ওয়াইজ পারফরমেন্স। কোম্পানির যদি অনেকগুলি বিজনেস সেগমেন্ট থাকে বা অনেকগুলি প্রোডাক্ট থাকে, আপনি ওভারঅলি শেয়ার হোল্ডারদের বুঝাই দেন বিজনেস অবস্থা ভালো, কিন্তু দেখা গেল আপনার মানে 5টা সেগমেন্টে বিজনেস করছেন, 3টা সেগমেন্টের বিজনেস অবস্থা খুব খারাপ, লস, আর 2টা সেগমেন্টের বিজনেস খুবই ভালো, ভালো লাভ আছে, ওভারঅলি বলতেছেন বিজনেস ইজ গুড। কিন্তু যদি শেয়ার হোল্ডারদেরকে এভাবে 5টা সেগমেন্টের আলাদা আলাদা করে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা করে দেন, বা 5টা সেগমেন্টের প্রফিটেবিলিটি আলাদা আলাদা করে দেন, তখন শেয়ার হোল্ডাররা এজিএম এর সিদ্ধান্ত নিতে পারে যে এই 3টা কোম্পানির লস কেন, আর এই 3টা কোম্পানির লস করলে যদি এই 3টা কোম্পানির যে কোনো কারণেই
এই কোম্পানির প্রোডাক্ট এখন আর মার্কেটে চলে না বা অবস্থা ভালো না। সো এই 3টা কোম্পানি যদি বন্ধ করে দেয় তাহলে ওই কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে না কমবে? লস মেকিং প্রোডাক্ট বা লস মেকিং কোম্পানি যদি বন্ধ করে দেয় তখন প্রফিটেবিলিটি বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে। সো এটার জন্য কি জরুরি? এটার জন্য আপনার এই তথ্যগুলি খুব জরুরি শেয়ার হোল্ডারদের। রিস্ক অ্যান্ড কনসার্ন ইনক্লুডিং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টর, threat to sustainability and negative impact on the environment if any. সো কোম্পানির কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা এবং কোনো সাস্টেনেবিলিটি ইস্যু আছে কিনা এবং এনভায়রনমেন্টে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিনা, এটা আপনার ওই বোর্ড অফ ডিরেক্টর রিপোর্টের মধ্যে থাকতে হবে। 4 নাম্বারটা কেউ একজন পড়েন। A discussion of cost of goods sold, gross profit margin and net profit margin where applicable. ইয়েস। তো আপনার কোম্পানির সিওজিএস কত, গ্রস প্রফিট মার্জিন কত, নেট প্রফিট মার্জিন কত, এই সবগুলি জিনিস এখানে রিপোর্টে থাকতে হবে। 5 নাম্বার পড়েন। A discussion on continuity of an extraordinary activities and their implication, gain or loss. হ্যাঁ। 6 নাম্বারটা। A detailed discussion on related party transactions along with a statement showing amount, nature of related party, nature of transaction and basis of transaction of all related party transactions. Yes. 7. A statement of utilization of processed raised through public issues, rights issue and or any other instruments. And then An explanation if the financial result এটা কি deteriorate after the company goes for initial public offering, IPO, repeat public offering, RPO, rights share offer, direct listing, etc. যদি কোম্পানির আপনার ফাইন্যান্সিয়াল রেজাল্ট যদি ডেটোরিয়েট করতে থাকে, মানে আপনার আইপিও তে যাওয়ার পরে, মানে জনগণের কাছে শেয়ার বেচার পরপরই আপনার কি বলে কোম্পানির লস আর লস, এই টাইপের হইলে এটা এক্সপ্লেনেশন দেওয়া জরুরি যে কেন আগে তো কোম্পানির অবস্থা ভালো ছিল, সে মার্কেটে শেয়ার বিক্রি করে দিয়া এখন কোম্পানির পারফরমেন্স খারাপ হচ্ছে কেন। 9 নাম্বারটা বলুন। An explanation on any significant variance that occurs between quarterly financial performance. হ্যাঁ। স্যার এটা একটু যদি বলতেন। An explanation on any significant variance that occurs between quarterly financial performance. প্রথম কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারের কি বলে, মানে প্রথম কোয়ার্টার মানে প্রথম 3 মাসের পারফরমেন্স থেকে সেকেন্ড কোয়ার্টারের যদি পারফরমেন্স খুব বেশি ওঠানামা করে, মানে খুব বেশি ভালো হয়ে গেলে কেন, খুব বেশি ভালো হলো কেন, আবার খুব বেশি খারাপ হয়ে গেলে খুব বেশি খারাপ হলো কেন, এটা আপনারা হয়তো বা রিয়েল লাইফে এখন বুঝতে সমস্যা হচ্ছে। কারণ কি করে, মানে কোম্পানির ডিরেক্টররা মাঝে মাঝে কি করে আপনার প্রথম কোয়ার্টারের মানে দেখায়, রেজাল্ট দেখায় খুব খারাপ, প্রথম কোয়ার্টারের রিপোর্ট কি অডিট হয় কি হয় না? হয় স্যার। না, 3 মাস পরে কি অডিট হয়? না স্যার, 1 বছর। হ্যাঁ, তাহলে ওই 3 মাসটার বলে আপনার কি বলে ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্ট। 6 মাসের সময় কি অডিট হয়? হ্যাঁ নো হয়। স্যার, হয় না। হয় না 1 বছর পর পর অডিট হয়। 1 বছর পরে অডিট হয়, মানে স্ট্যাটিউটরি প্রতি বছর হয়।
সো আপনার এক কোয়ার্টারে দেখলেন রেজাল্ট, প্রথম কোয়ার্টারে দেখলেন রেজাল্ট খুব খারাপ, তাহলে শেয়ার প্রাইস কমবে না বাড়বে? কমবে। তখন ওই ডিরেক্টররা নামে বেনামে শেয়ার কিনবে। সেকেন্ড কোয়ার্টারে দেখাবেন রেজাল্ট খুব ভালো, অনেক টাকা লাভ হয়েছে, তখন শেয়ার প্রাইস বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে স্যার। তখন ওই যে আগে নামে বেনামে আত্মীয় স্বজনের নামে যে শেয়ার কিনা রাখছে ওই শেয়ার কি করবে? বিক্রি করবে। বিক্রি করবে। আবার থার্ড কোয়ার্টারে গিয়ে দেখাবে কি অবস্থা ভালো না, তখন শেয়ার প্রাইস কমবে না বাড়বে? কমবে কমবে আবারও। স্যার। কমলে ওনারা কিনবে বিক্রি না করবে বিক্রি আর করবে? আবার ডাইরেক্টররা কিনে নেবে। আবার কিনবে, আবার বছর শেষে বলবে যে ফোর্থ কোয়ার্টারে অনেক লাভ হয়েছে। সো এমনি ভাবে তারা এই জালিয়াতি করতে থাকে আর কি। সো ওইটা বন্ধ করার জন্য বলছে যে আপনার কোয়ার্টার বাই কোয়ার্টার, মানে কোন কোয়ার্টার থেকে কোন কোয়ার্টার যদি সিগনিফিকেন্ট ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ভেরিয়েন্স থাকে তাহলে এটা বলতে হবে যে কেন বাড়লো কেন কমলো। ওকে, বুঝছি টেন স্যার। 10 নম্বরটা পড়েন। 10 পয়েন্ট। A statement of remuneration paid to the directors, including independent directors. ইয়া, সো ডিরেক্টরদের কত টাকা রেমুনারেশন দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সহকারে, এটা কি উল্লেখ থাকতে হবে কি হবে না? রিপোর্ট এটা সম্পর্কে রিপোর্ট করতে হবে কি হবে না? জি স্যার, করতে তো হবে এটা রিপোর্ট। ইয়েস। এন্ড 11টা পড়েন। A statement that the financial statements prepared by the management of the issuer company present fairly its state of affairs, the result of its operations, cash flows, and changes in equity. সো আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কোম্পানির কি আপনার ফেয়ারলি কোম্পানির অবস্থা, মানে সঠিক অবস্থা প্রতিফলিত হয়েছে কিনা এই মর্মে ওনারা কি দিবেন, একটা কি দিবেন, স্টেটমেন্ট দিবেন। and then আপনার statement that proper books of accounts of the issuer company has been maintained, ওই বোর্ড অফ ডিরেক্টর বলবে যে তারা ডিক্লারেশন দিবে যে আমরা প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করছি। স্টেটমেন্ট দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং পলিসিস হ্যাভ বিন সিগনিফিকেন্টলি অ্যাপ্লাইড, কনসিস্টেন্টলি অ্যাপ্লাইড, তারা অ্যাকাউন্টিং পলিসি এবং অ্যাকাউন্টিং আপনার যে এস্টিমেট এগুলি তারা প্রুডেন্স এগুলি কি সঠিকভাবে তারা ইউজ করছে, এবং তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার সময় তারা কি করছে কোম্পানিতে আপনার আইএস এবং আইএফআরএস আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলি সঠিকভাবে মেনটেন করছে, as well as তাদের ইন্টারনাল কন্ট্রোল ছিল সাউন্ড, ইন্টারনাল কন্ট্রোল মানে স্ট্রং ছিল, and statement that minority shareholder have been protected, যদি কোনো মাইনরিটি শেয়ার হোল্ডার থাকে তাদেরও স্বার্থ রক্ষা করা হয়েছে, as well as আপনার there are lots of things, statement that there is no significant doubt upon issuer companies ability to continue as a going concern। আমরা গোয়িং কনসার্নটা বুঝি, গোয়িং কনসার্ন বলতে আগামীতে কোম্পানি বন্ধ হয়ে যাবে না এই ব্যাপারে কি, মানে আগামীতে কোম্পানি পরবর্তী 12 মাস চলবে কিনা কোম্পানি, মানে পরবর্তী 12 মাস চলবে এই ব্যাপারে সিগনিফিকেন্ট কোনো কি নাই, মানে কোনো ডাউট নাই এই মর্মে তাদেরকে বলতে হবে। and an explanation that significant deviations from the last year's operating result, গত বছরের থেকে যদি কোনো বছর থেকে যদি কোনো সিগনিফিকেন্ট ভালো করতে পারে সিগনিফিকেন্ট খারাপ করছে কেন, এটা ডিটেলস কারণ সহ থাকতে হবে। স্টেটমেন্ট where key operating and financial data at least preceding 5 years shall be summarized, পিছনের 5 বছরের কি ফাইন্যান্সিয়াল ডাটা, সেল কত ছিল, আপনার সিওজিএস এর পার্সেন্টেজ কত ছিল, গ্রস প্রফিটের পার্সেন্টেজ কত ছিল, নেট প্রফিটের পার্সেন্টেজ কত ছিল, এনএবি কত ছিল, নেট 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 অ্যাসেট ভ্যালু কত, এবং আপনার কি বলে মানে আরওআই কত, আপনার এই যে কি বলে পিবি রেশিও কত, মানে আপনার একটা কোম্পানির যে কি ফাইন্যান্সিয়াল ডাটা যেটা দেখলে বোঝা যাবে কোম্পানি ভালো আছে না খারাপ আছে, এটার 5 বছরের ডাটা আপনাকে এই রিপোর্টের মধ্যেই দিতে হবে। An explanation on the reasons if issuer company has not declared dividend, cash or stocks for the year, যদি কোম্পানি ডিভিডেন্ড না দেয়
এই বছরে স্টক অথবা ক্যাশ, সেটার এক্সপ্লেনেশন দিতে হবে কেন ডিভিডেন্ড দেওয়া হলো না। Board's statement to the effect that no bonus share or stock dividend has been declared. So the board statement to the effect that no bonus share or stock dividend has been declared. The total number of board meeting held during the year and attended by its director. টোটাল বছরে কয়টা বোর্ড মিটিং হয়েছে এবং কোন কোন বোর্ড অফ ডিরেক্টর কি বলে মানে কতটা মিটিং অ্যাটেন্ড করছে। সো এই জিনিসগুলি কি থাকা খুব জরুরি। আপনার আরো রিপোর্ট থাকবে, রিপোর্ট অন দ্য প্যাটার্ন অফ দ্য শেয়ার হোল্ডিং ডিসক্লোজিং দ্য এগ্রিগেট নাম্বার অফ শেয়ারস অ্যালং উইথ দ্য নেম ওয়াইজ ডিটেল হোয়ার স্টেটেড বিলো, মানে কোন কোন কোম্পানি বা কি মানে কারা কারা কি কত শেয়ার হোল্ডিং কি বলে শেয়ার হোল্ডিং পজিশন সহকারে। সো এখানে দেখেন ম্যানেজিং ডিরেক্টর অফ চিফ এক্সিকিউটিভ অফিসার, সিএফও অর হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কোম্পানি সেক্রেটারি, এই সবগুলি পজিশন মানে অ্যাপয়েন্ট করবে, কে অ্যাপয়েন্ট করবে? The board shall appoint a managing director or chief executive officer or company secretary or CFO and head of internal audit. এবং position of the MD or CEO, company secretary, CFO and head of internal audit shall be fulfilled by different individual. এই যে ডিফারেন্ট পারসন দ্বারা এই পজিশনগুলি কি হবে আপনার ফুলফিল হবে। আপনার এমডি or CEO, CS, company secretary, CFO and head of internal audit of a listed company shall not hold any executive position in any other company at the same time. The board shall clearly define respective roles, responsibilities and duties of the CFO, head of internal audit and the company secretary. The MD or CEO, CS, CFO and head of internal audit shall not be removed from their position without approval of the board, as well as immediate dissemination to the Commission of Stock Exchange. So আপনার কি ছাড়া মানে আপনার বোর্ডের অ্যাপ্রুভাল ছাড়া as well as কি বলে আপনার কি ছাড়া কমিশনের অর্ডার ছাড়া আপনার এই পজিশনগুলি কি ইমিডিয়েটলি রিমুভাল করা যাবে না। সো এই কমপ্লায়েন্স গুলি আরেকটু আগাবো আমরা সামনে। আমরা এখন একটু ব্রেকে যাচ্ছি, ডিনার আর নামাজের ব্রেক। এখন কটা বাজে? 8:35। আর হিয়ার হিয়ার মি? জি স্যার। তো আমরা নামাজ এবং প্রেয়ারের পরে আমরা আবার আসবো ঠিক 9টা বাজে। ওকে ওকে স্যার।
আইছে তো হইছে কয় মিনিটের জানি না বাদ দিছো আবার নেট গেছে ভাই ভাই
বাহ! বাহ! টাইম ভাই কি খবর? আছি ভাই বাইসে। আমি তো 30 তারিখ গেছি। হ্যাঁ আগামীকাল রাতে আইসেন, আগামীকাল রাতে আইসেন না মানুষ আমরা ক্লাস করি তো আমরা রুমেই থাকি, আমরা ক্লাস করি তো আমরা রুমেই থাকি দুজন। হ্যাঁ ক্লাস করতেছি। ছবিটা কেমন হচ্ছে? প্রোফাইল পিক দিছি, প্রোফাইল পিক দিছি, ছবিটা কেমন হচ্ছে? Ayan, may lang. Audit check, client yan. তামিম ভাই ভাইসে আমি উড়ে যাচ্ছি এ ভাই সিএতে এসে ভাই খুব প্যারা দেখতেছি ভাই, ক্লাস এই অফিস এই বালসাল এই খাওয়া দাওয়া দৌড় দৌড় ভালো লাগে না ভাই, জীবনটা বেতো না ভাই। হ্যাঁ মন দিয়া মানে একবারে কইসা মন দিয়া ভাই, মন দিয়ে চোখ দিয়ে ধন দিয়ে যা পারি তাই দিয়ে করি। গার্লফ্রেন্ডের সাথে কথা কও মনে করেন বাদ, গার্লফ্রেন্ড রাইতে হান ভাই গার্লফ্রেন্ড সারা দিন আরো লাগে মাত্র 10-20 মিনিট করাবে ভাই। হ্যাঁ আর বিরিয়ানি হ আপনি তামিম ভাইরে খাওয়ালেন না অনু, ওরে একমাত্র তামিম ভাই। আচ্ছা ভাই দিবুনি আবার সমস্যা নাই, স্মরণে আছে, একটু সময় সুযোগ করে নেই ভাই, এই ক্লাসের প্যারায় আর ভালো লাগে না, খাওয়াবো কোন সময় করতে ভাই। না না ভাই ভাই মন দিয়া ক্লাস করি ভাই, আসলে আমরা সাইডে রাইহা দেই না, এটা হলো সমস্যা। ক্লাস করি ভাই, খাওয়াবো না ভাই, সমস্যা নাই, ক্লাসগুলো শেষ হোক, সমস্যা নাই। আরে দরকার হলে আসেন, সমস্যা নাই, দরকার আয়রন করে দেবেন আপনারা। আরে আয়রন করে নিয়ে দেন, সমস্যা নাই। আয়ন ভাই আপনি নাকি তামিম ভাই আপনি আমাকে রুমে আইছেন না? আয় না হেরে আমাকে রুমে আসান যাবে না, কালকে আমরা কোন জায়গায় যাবো, ঠিক আছে? আমি তো থাকবোই না, আমিও কাকে থাকুম না, গোষ্ঠী বাড়ি। না না ভাই এটা আর হবে না। আরে আপনার যে করে লাগে ইস্ত্রি করে নিয়ে যান, আমি করে দিবানি। আমার রুমে যা আসে আমি কারো দেই না ভাই। এর বাস্তব প্রমাণ আমাকে আউটার। আপনার আইটি তাহলে আইস হয়ে গেছে না?
এবার কয়টা দিছিলেন? কোনটা আইটি অ্যাসুরেন্স আর ল। আচ্ছা আচ্ছা কর না। লটা তো একটু চেষ্টা করলে হয়ে যেত আপনার মনে হয়। তামিম ভাই, আমার রুমে একবার একজনের রাউটার ঢুকছে, এই রাউটার আমি দেই নাই কে? আর আপনি রুটে দিব আমি না। কোন রাউটারের দিকে কথাটা কোন। অ্যাকাউন্টিং এর ভাই ক্লাসগুলো শেষ হোক, তারপর তামিম তো 7টায় দেবে, দিয়ে আমি কোনটা দেই। আমার নিতেছে হচ্ছে দাঁড়ান, আবার কোন স্যারের নামটা দেইনি আমি, 1 মিনিট ভাই, আমি তো 7টায় পরীক্ষা দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমিও 6টা